আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা এই পর্যালোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশে যদি কোনো জাতীয় দুর্যোগ থেকে থাকে তবে সেটি হলো শিশু মৃত্যু। হামের কারণে প্রচুর শিশু মারা যাচ্ছে এবং এই সংখ্যা ৩০০ পেরিয়ে গেছে বলে জানা গেছে এবং আক্রান্তের সংখ্যা হাজার হাজার। দেশের প্রায় সবগুলো হাসপাতাল হিমশিম খাচ্ছে এবং রোগটি ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। কিন্তু বাংলাদেশ তো টিকায় চ্যাম্পিয়ন ছিল। একমাত্র দক্ষিণ এশীয় দেশ বাংলাদেশ, যাকে নিয়ে গর্ব করত বিশ্ববাসী, এবং বাংলাদেশ টিকায় চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডও পেয়েছিল। তাহলে কেন আজকে এরকম হলো? এর কারণ হলো অন্তর্বর্তী সরকার, অর্থাৎ 2024-এর 5ই আগস্টের পরে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসে, তারা হঠাৎ করে টিকার গ্রহণ প্রক্রিয়া, কেনার প্রক্রিয়া বদলে ফেলার চেষ্টা করে। এতে টিকা দেশে আসা পৌঁছে নেই ইউনিসেফের মাধ্যমে যে কাজটা আমরা করতাম, এবং এতে করে দেশের টিকার সংকট দেখা দেয় এবং সে কারণেই আজকে এরকম একটি অবস্থার সৃষ্টি হয়েছে। এতদিন বিষয়টা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা ছিল, সত্য অসত্য ছিল, অর্ধসত্য ছিল, নানা কিছু। এমনকি সংসদেও বিষয়টি নিয়ে তেমন বিস্তারিত আলোচনা না হলেও বলা হয়েছে বিগত দুটি সরকার এরকম বাক্য উচ্চারিত হয়েছে। তবে এখন স্পষ্ট হয়েছে যে একক কৃতিত্ব অধ্যাপক ইউনূসের সরকারের এবং তার সেই সময়কার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সহকারী অধ্যাপক সাইদুর রহমানের। তাদের কারণেই, এবং অধ্যাপক সাইদুর রহমান এখন নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যেগুলো আসলে ধোপে টিকছে না। আন্তর্জাতিক সায়েন্স ম্যাগাজিন পুরোটা প্রকাশ করে দিয়েছে ব্যর্থতাটা আসলে কার। এই রিপোর্টটা বলছে ইউনূস সরকারের আমলে টিকা সংগ্রহের ব্যবস্থার হঠাৎ পরিবর্তন এবং ব্যর্থতায় দেশে ভয়াবহ টিকার সংকট তৈরি হয়েছে। মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত আমরা দেখছি প্রায় 32,000 বেশি সংক্রমিত হয়েছে শিশু, যাদের বেশিরভাগই শিশু। 300-র মতন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং যাদের বেশিরভাগই শিশু। ইউনূস সরকারের সৃষ্ট জটিলতার কারণেই টিকাদান ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে বাংলাদেশে, এবং নতুন সরকার, বিএনপি সরকার, সেটিকে এখন পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং এটা খুব সহজ কাজ নয় বলেই আমরা বুঝতে পারছি। হামের টিকা সংকটকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিছক প্রশাসনিক ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ রাখা আসলে যাচ্ছে না, বরং জনস্বাস্থ্যের প্রতি বিগত অন্তর্বর্তী সরকারের, অর্থাৎ নোবেলজয়ী সরকারের একটি ভয়ঙ্কর রকমের অবহেলার দৃষ্টান্ত, উদাসীনতার দৃষ্টান্ত। এই প্রেক্ষাপটে একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং পূর্ণ তদন্ত এখন শুধু প্রয়োজন নয়, জরুরি হয়ে পড়েছে। কারণ হলো এতগুলো শিশুর মৃত্যু, যারা সন্তান হারিয়েছে তারা জানে তারা কি হারিয়েছে। প্রথম প্রশ্নটি আছে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে, যেটা আমি আগেও বলেছি, যে ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ করত এবং এটি একটি প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত ব্যবস্থা ছিল। কখনো এ নিয়ে প্রশ্ন ওঠে নাই, দুর্নীতির অভিযোগ কেউ করেনি। আওয়ামী লীগ সরকারের অনেক ক্রয় প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও টিকা নিয়ে কখনো এ কথা কেউ বলেনি, কারণ বিষয়টির সাথে জাতিসংঘ জড়িত ছিল, ইউনিসেফ জড়িত ছিল। এই ব্যবস্থাকে হঠাৎ ভেঙে উন্মুক্ত দরপত্রের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার, আর এর ফলেই সৃষ্টি হলো টিকার সংকট। মারা গেল 300-র বেশি শিশু। প্রশ্ন আসে, এই যে দরপত্র আহ্বান করে কোনো ব্যবসায়ীকে এই কাজটি দেওয়ার চেষ্টা তিনি করেছিলেন, কোন ব্যবসায়ী? সেই ব্যবসায়ী যাকে তিনি সুবিধা দিতে চেয়েছিলেন। ইউনূসের স্বাস্থ্য সহকারী বলেছেন তারা নাকি বৈপ্লবিক পরিবর্তন আনতে চেয়েছিলেন ক্রয় প্রক্রিয়ায়, কিন্তু বাস্তবে তো এটি যুক্তিযুক্ত মনে হয় না, কারণ প্রমাণিত হলো যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল। জনস্বাস্থ্য খাতে নীতিগত পরিবর্তন কখনোই শুধুমাত্র তাত্ত্বিকভাবে দেখলে চলে না, বাস্তবতাকে বুঝতে হয় বাংলাদেশে এবং ঝুঁকিকে মূল্যায়ন করতে হয়। বাংলাদেশের বাস্তবতা ছিল ইউনিসেফ, তার মাধ্যমে টিকা ক্রয়, এবং সেটি স্বতঃসিদ্ধ প্রক্রিয়া ছিল। এবং তারা যে হঠাৎ পরিবর্তন করলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে কি কোনো সমীক্ষা করেছিলেন? সক্ষমতা যাচাই করে ঝুঁকি ব্যবস্থাপনার চিন্তা করেছিলেন? করেননি। মন চেয়েছে তাই তারা করে ফেলার চেষ্টা করেছেন। জনস্বাস্থ্যের মতো সংবেদনশীল খাতে দ্রুততা একটি মৌলিক উপাদান। টিকা সংগ্রহে বিলম্ব মানে হলো সরাসরি মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা। ইমার্জেন্সি প্রকিউরমেন্ট সিস্টেমের একটি বড় সুবিধা হলো এটি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং সরবরাহ নিশ্চিত করতে পারে। সেই জায়গা থেকে হঠাৎ নিয়মতান্ত্রিক সময়সাপেক্ষ প্রক্রিয়ায়
যে ইউনূস সরকার চলে গেল, অর্থাৎ তার স্বাস্থ্য মন্ত্রণালয় সে সময় চলে গেল, তা বিবেচনা করা জরুরি ছিল যে তার যে কোনো ধরনের বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এবং সেটাই ঘটল। আমরা সায়েন্স ম্যাগাজিনের খবরে আবার যাই, যে ম্যাগাজিনটি স্পষ্ট করে বলেছে ইউনিসেফের আপত্তি সত্ত্বেও ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং তার সহকারী সহ অন্য কর্মকর্তারা টিকা কেনার প্রক্রিয়াটাকে বদলে ফেলে। এ নিয়ে অনেকেই কথা বলছেন। এখন বিদেশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা সামারুহ মির্জা ফেসবুকে লিখেছেন, ইউনূস সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে ফেসবুকে লিখেছেন, এই সিদ্ধান্তের কারণে টিকা সরবরাহ বিঘ্ন ঘটে, ফলে দেশ জুড়ে টিকার ঘাটতি তৈরি হয়, পরে ওয়েবসাইট থেকে ডাটা পর্যন্ত রিমুভ করা হয়েছে। এটা শুধু তিনি বলছেন, এটা শুধু ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা নয়, অবহেলা বা ভুল নয়, এটি একটি অপরাধ। আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লিখেছেন, প্রায় 300 শিশু এখন পর্যন্ত মারা গেছে, নাকি বলবো ইউনূস সরকারের হঠকারী সিদ্ধান্ত তাদের হত্যা করেছে। আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পক্ষ থেকে যদি আগেই সতর্কতা দেওয়া হয়ে থাকে, তাহলে এটা উপেক্ষা করলো কেন সেই সরকার? নীতি নির্ধারণে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু জীবন মৃত্যুর প্রশ্নে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে খুবই সতর্ক হওয়া উচিত ছিল। এবং এটা বোঝা যায় যে তারা আসলে মানুষের জীবনকে গুরুত্বই দেননি, যা মন চেয়েছে যে কোনোভাবে করেছেন, এবং জনস্বাস্থ্যের প্রতি এমন অবহেলা স্বাধীন বাংলাদেশের 54 বছরে আসলে আর দেখা যায়নি। এই প্রেক্ষাপটে একটি মৌলিক প্রশ্ন ওঠে, কার স্বার্থে এই সিদ্ধান্ত? সাধারণত রাষ্ট্র কোনো বড় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয় যদি এর পেছনে কোনো শক্তিশালী পক্ষ থাকে বা যুক্তি থাকে। যুক্তির কথা আমরা জানি না। এখানে যে যুক্তিগুলো উপস্থাপন করা হয়েছে, যেমন নিরপেক্ষতা বজায় রাখা, প্রশ্নের ঊর্ধ্বে থাকা, সেগুলো বাস্তবতার সঙ্গে খাপ খায় না, যেটি সাইদুর রহমান সাহেব বলার চেষ্টা করেছেন, ইউনূসের বিশেষ সহকারী। কারণ বাস্তবে দেখা গেছে অন্তর্বর্তী সরকার নিজেও অন্যান্য ক্ষেত্রে সব কেনাকাটায় উন্মুক্ত দরপত্র আহ্বান করেননি, কোনো কোনো কেনাকাটায় সরাসরি হয়েছে। ফলে এই যুক্তিগুলো আংশিক এবং নির্বাচিতভাবে মানুষের সামনে উপস্থিত করা হচ্ছে। আরেকটি বিষয় হলো স্বচ্ছতা। দীর্ঘদিন ধরে নাগরিক সমাজ যে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে আসছে, এখন আমাদের কাছে মনে হয় তা যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠল। একটি নিরপেক্ষ শ্বেতপত্রই পারে এসব সিদ্ধান্তের পেছনে যুক্তি এবং দায় নির্ধারণ করতে। এতে শুধু অতীতের ভুল চিহ্নিত হবে না, ভবিষ্যতের জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে, দিক নির্দেশনা আমাদের সামনে থাকবে। সবশেষে এই পুরো ঘটনাটি আমাদের কঠিন এক বাস্তবতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে, জনস্বাস্থ্য নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অবহেলা বা ভুলের কোনো সুযোগ নেই। এখানে প্রতিটি সিদ্ধান্তের পিছনে থাকতে হবে সুস্পষ্ট যুক্তি, বাস্তবসম্মত পরিকল্পনা, সর্বোপরি মানুষের জীবনের প্রতি দায়বদ্ধতা। এই দায় এড়ানোর সুযোগ কারণেই এবং অন্তর্বর্তী সরকারের তো নেই। এবং জাতিসংঘের শিশু তহবিল অর্থাৎ ইউনিসেফের মতন একটি প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা পরামর্শ উপেক্ষা করে যারাই কাজটি করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে। তাই এখন সবচেয়ে বড় কাজ হলো সত্য উদ্ঘাটন। দোষী যেই হোক তার দায় নির্ধারণ করতে হবে, কারণ এই দায় শুধু প্রশাসনিক নয়, এটি নৈতিক, মানবিক এবং রাষ্ট্রিক দায়ও বটে। এবং এতগুলো শিশুর মৃত্যু একেবারে বৃথা যেতে পারে না। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই। কাল আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন।